বলা হতো পড়ো, যে তারা কিন্তু আসলে আমরা ইউটিউব নির্ভর হয়ে পড়েছিলাম। সে আমার বাচ্চারা কিন্তু পড়াশোনা করতেছিল না। আর আজকের আমি যে কথাগুলো এখন আলোচনা করছি, এটা আসলে শুধু শিক্ষার্থীদের জন্য না, এটা অভিভাবকদের জন্য। তো আমি একটু দেখাচ্ছি, এবং আমি যে লেখা যেটা আছে আমি একটু কথাগুলো। নতুন কারিকুলাম স্থগিত নয়, পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে মাঠে নেমেছেন অভিভাবকরা। চলতি আগস্ট মাসে এই কারিকুলাম বাতিলের ঘোষণার দাবি তুলেছেন তারা। একই সঙ্গে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে আগস্টে নতুন করে পাঠ্য বই ছাপিয়ে সেপ্টেম্বরের মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে বলছেন। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিক্ষা ধ্বংসকারী নতুন কারিকুলাম নিয়ে এতদিন সমালোচনা করলে আওয়ামী লীগ সরকার অভিভাবকদের পুলিশ দিয়ে জেল জরিমানা করে হয়রানি করেছে। তার মধ্যেও আমরাও প্রতিবাদ করেছি, রাস্তায় থেকেছি। আমাদের অনেক অভিভাবক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন, চাকরি হারিয়েছেন, তবু আমরা মাঠে থেকেছি, আন্দোলন করেছি। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই কারিকুলাম বাতিল করবে। অভিভাবকরা অবিলম্বে কারিকুলাম 2021 সম্পূর্ণ বাতিল করতে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে পূর্ববর্তী কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতিতে ফিরে যেতে বলছেন। তো যে কারিকুলামটি ছিল সেটি ছিল প্রাথমিক স্তরে, অর্থাৎ প্রাইমারি যে আমাদের স্কুলগুলো আছে সেখানে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকে আপাতত প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে সক্রিয় শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নয়। যেহেতু শিক্ষাবর্ষে অর্ধেকের বেশি অতিক্রান্ত গেছে, তাই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে বর্তমান কারিকুলাম অনুযায়ী পরিণত পাঠ্যপুস্তকগুলো 2024 সাল পর্যন্ত চলবে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে আগের কারিকুলাম অনুযায়ী পরিণত পাঠ্যপুস্তকগুলো এ মাসের মধ্যে মুদ্রণ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। বিগত কারিকুলাম অনুযায়ী পরিণত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর পুরনো পাঠ্যপুস্তক ব্যবহার করলে ওই মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না। পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করে বৃত্তির পরিমাণ স্কুল বেতনের সঙ্গে সঙ্গত রেখে বাড়াতে হবে। নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ছাড়া নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যপুস্তক পূরণ করা যাবে না। যারা শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তো এই কথাগুলো আসলে ছিল আমাদের যে নতুন কারিকুলাম সে কারিকুলামে। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে সেখানে প্রথমত যেটা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে শিক্ষার্থী যারা আছে এই কারিকুলামটা আপাতত 2024 সালে থাকবে এবং 2025 সাল থেকে আর নতুন করে কারিকুলামের কোনো বই যেন বিতরণ না করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখন যারা নবম শ্রেণীতে আছে তারা যেন নতুন বই প্রণয়ন করা হয়। যেহেতু গত যে কারিকুলাম আছে আমাদের এখন যারা 2024-25 সালে এসএসসি পরীক্ষার্থী যারা আছে শুধুমাত্র 2026 সালে পরীক্ষার্থীদের জন্য নতুন বই ছাপানোর পরে সেটা যেন হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। এরপরে হচ্ছে ষষ্ঠ পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তো এখানে যে প্রস্তাবনাগুলো করা হয়েছে আমার মনে হয় এখানে অযৌক্তিক কোনো প্রস্তাবনা নেই। এটা আগের যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুযায়ী। তো এই কারিকুলাম অনুযায়ী যেহেতু এই প্রস্তাবনাগুলো করা হয়েছে তার মানে হয়তোবা আমাদের কারিকুলাম খুব শীঘ্রই স্থগিত করা হবে এবং যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে তাদের এই কারিকুলামটা ডিসেম্বর পর্যন্ত চলবে এবং যারা নবম শ্রেণীতে আছে তারা শুধুমাত্র আগামী বছরের জন্য তাদের এই কারিকুলামটা যেন পরিবর্তন করা হয় সে কথাগুলো বলা হয়েছে। আর গতকালকে যে রবিবার ছিল সেই রবিবারে
তো যেহেতু বলা হচ্ছে যে আমরা নতুন যে একটি সরকার গঠন করা হয়েছে এবং এই সরকারের গঠন যে করা হয়েছে এখানে যে বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তো তিনি যেহেতু শিক্ষামন্ত্রীর দায়িত্ব আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তো অভিভাবকগণ এবং আমরা আশা করতেই পারি এই কারিকুলামটা অতি শীঘ্রই পরিবর্তন হবে। আর জেএসসি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিএইচসি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে বিচার এবং বিশ্লেষণ করলে আমরা যারা অভিভাবক আছি তারা কিন্তু আমাদের সন্তানদের জন্য ভালো একটি ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার তোমাদের যদি এই সম্পর্কিত কোনো কোশ্চেন্স থাকে, এখানে যারা আছো যে শ্রেণী থেকে আছো তোমরা একটু জানো এবং সে সম্পর্কে আমি আরো কিছু কথা বলবো তোমাদের কিছু প্রশ্ন নেওয়ার পরে। প্রশ্নগুলো হচ্ছে আমি যে কথাগুলো বললাম এখানে, সেখানে থেকে যে কথাগুলো তোমরা বুঝতে পারোনি বা বুঝতে পেরেছো, যে তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন সম্পর্কে আমাকে একটু জানাও। আমাকে একজন লিখছো যে জেএসসি হবে কিনা, জেএসসি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু আমাদের নতুন বই দেওয়া হবে। 2025 সালে হয়তোবা পুরাতন কারিকুলামের বইগুলোই আবার চালু করা হবে। পুরাতন কারিকুলাম না হলেও হয়তো কিছুটা সংশোধন পরিমার্জন করে এটা চালু করা হবে 2025 সাল থেকে। এটা প্রত্যেকটা ক্লাসে হবে এবং নবম শ্রেণীতে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য হয়তো নতুন বইগুলো বাদ দিয়ে নবম শ্রেণীতে যে বইটা আছে, যারা নবম শ্রেণীতে আছে তাদের কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী ছিল যে 25 সালে আবার নতুন বই দেওয়া হবে দশম শ্রেণীর। তো সেক্ষেত্রে বিবেচনা করলেও কিন্তু নতুন বই ছাপানো হয়ে হয়তোবা যদি শিক্ষার্থীরা সময় পাচ্ছে না, সেক্ষেত্রে শর্ট সিলেবাসও হতে পারে। এবং এ সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন উঠছে যে আসলে যদি এই কারিকুলামটা পরিবর্তন করা হয় বা বাতিল করা হয় তাহলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে কিনা। মনে হয় না শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে, কারণ এই কারিকুলাম থেকে কোনো ছেলে মেয়ে যে খুব ভালো কিছু শিখতে পারছে আমার মনে হয় না। কারণ এই কারিকুলামটা হচ্ছে আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে আসলে সুশিক্ষায় শিক্ষিত করার চেয়ে এখানে প্রত্যেককে হচ্ছে আমরা জাস্ট কামলা বানানো একটা পদ্ধতি, যে ভালো কিছু সায়েন্টিস্ট হবে বা কিছু হবে এরকমটা কিন্তু মনে হচ্ছিল যে এরকমটা কিছু হবে, এটা কিছু হবে, কিন্তু মূল্যায়ন যে শুরু হলো, মূল্যায়ন শুরু হওয়ার পর যেটা হলো সেটা হলো যে ইউটিউব দেখে দেখে বিভিন্ন জায়গা দেখে দেখে এবং যে প্রশ্নের যে ধারাবাহিকতা ছিল, আসলে এই প্রশ্নের ধারাবাহিকতার সাথে শুরু করে মূল্যায়নের কোনো মিল ছিল না। আর যেটা বলা হয়তো যে মূল্যায়ন উৎসব, শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে মূল্যায়ন দিচ্ছে। ঠিক আছে, মূল্যায়ন উৎসব পরীক্ষা নয়, একটা উৎসব বা অনুষ্ঠান হচ্ছে। আসলে আমি যেখান থেকে কিছু অর্জন করতে যাচ্ছি সেই জায়গাটা যদি আমি উৎসব তো হয়, যেমন তোমার পাশের বাড়ির কারো বিয়ে হচ্ছে বা ভাই বোনের বিয়ে হচ্ছে অথবা কোনো কনসার্ট হচ্ছে, সেটা কিন্তু একটা উৎসব হয়। এখন সেই উৎসবে গেলে তুমি তো সেখানে তো আসলে তুমি যত ইচ্ছে তোমার মতো করে জাস্ট মাস্তি ফুর্তি করবা, তাই না? কিন্তু পরীক্ষার হলে যদি সেটা উৎসব হয় আসলে সেটা আমরা বোধগম্য না। তো যদিও আমিও এর আগে অনেকবার বলেছি যে কারিকুলামটা এভাবে এভাবে তোমাদের সাথে ডিসকাস করেছি। তো এখানে অনেক শিক্ষক, আমার যারা অনেক শিক্ষক আছেন তারা কিন্তু অনেক লাঞ্ছিত হয়েছেন, রাজপথে নেমেছেন, তারা অনেক অত্যাচার সহ্য করেছেন, কোনো কোনো শিক্ষকদেরকে বা অভিভাবকদেরকে লাঞ্ছিত করা হয়েছে। তো সে সব দিক থেকে বিচার এবং বিশ্লেষণ করার পরে এবং তারপর অনেক অভিভাবক
এভাবে ছিলেন যে দেখি তাহলে পরীক্ষা পদ্ধতি কিরকম হবে। তো তারা একটা ভালো কিছুর জন্য করছিলেন। ১ম যখন ২০২৩ সালে মূল্যায়ন উৎসব শুরু হয়েছিল, তখন কিছু ধারাবাহিকতা দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী পড়ানো হয়েছিল এবং তারপরে কোনোভাবেই করেছিল এবং তারপরে নিয়ম করা হলো যে কোনো লিখিত পরীক্ষা নেওয়া যাবে না এবং কোনো চাপে বা যেকোনো কারণে, সঙ্গত কারণে ২০২৪ সালের দিকে এসে আবার বলল যে লিখিত পরীক্ষা হবে এবং সেটা কিন্তু পরীক্ষার কিছুদিন আগে বলা হলো এবং সে কিরকম পরীক্ষা হবে সে সম্পর্কে কোনো গাইডলাইন দেওয়া হয়নি, শিক্ষার্থীদেরকে বলা হয়নি এবং কোনো টিচারদেরকে ট্রেনিং করানো হয়নি। এরপরে যেটা হলো ট্রেনিং না করানোর পরে একটা দেওয়া হলো অ্যাপসের মাধ্যমে ইসে দেওয়া হবে, নৈপুণ্য অ্যাপসে প্রশ্ন দেওয়া হবে, প্রধান শিক্ষক সেটাকে ডাউনলোড করবে, রাত ৭টার পরে দেওয়া হবে, ৩টার পরে, এভাবে অনেক কিছু করা হলো। কিন্তু এখান থেকে কিন্তু আসলে পরীক্ষার আগের দিন প্রশ্ন দেওয়া হলে এবং এটা অনলাইনে ছড়িয়ে পড়তো এবং এটা কিন্তু আসলে এই যে ছড়িয়ে পড়াটাকে প্রতিহত করা সম্ভব ছিল না। এজন্য সম্ভব ছিল না আমাদের যে ৬৪ একটা জেলায়, এই যে ৬৪ আমাদের যে সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে, এই প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা গ্রামে একদম মফস্বলে যে গ্রামে অনেকগুলো গ্রাম আছে যেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। হয়তোবা অনেকে বলতে পারে যে বিদ্যুৎ পৌঁছায়নি এরকম গ্রাম খুব কম আছে। তারপরেও অনেক গ্রাম আছে যে গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি বা অনেক শিক্ষকগণ আছেন যারা কিছুদিন পরে রিটায়ারমেন্টে যাবেন। প্রধান শিক্ষকগণ আছেন, তারা অনেকে কম্পিউটার ব্যবহার জানেন না। তারপরে কিভাবে ব্যবহার করতে হয়, সবকিছু মিলিয়ে তারা কি করেন একজনের শরণাপন্ন হন। এবং সেখানে গিয়ে কিন্তু যেকোনো একটা কম্পিউটার দোকানে যান এবং সেখানে গিয়ে তারা প্রশ্নগুলো ডাউনলোড করেন। এখন ওই কম্পিউটার দোকান থেকে যখন ডাউনলোড করা হয়, তখন কিন্তু ওই ডকুমেন্টগুলো ওই কম্পিউটার দোকানে থেকে যায় এবং যেহেতু অ্যাপসের নৈপুণ্য যে অ্যাপস থাকে এবং সেই অ্যাপসের পাসওয়ার্ডটা কিন্তু ওই যিনি কম্পিউটারের যে দোকানের থেকে নেওয়া হয়, কিন্তু সেখান থেকে কিন্তু তাকে দিতে হয় যে আমার অ্যাপসের পাসওয়ার্ড এটা। তো এখন ওখান থেকে কিন্তু ওই যদি দোকানের লোক অসাধু হয়ে থাকে, তাহলে কিন্তু সে চাইলে এটাকে অনলাইনে ছড়িয়ে দিতে পারে। তো এভাবে কিন্তু হ্যাঁ, এভাবে কিন্তু একটা সময় হয় কি যে প্রশ্নগুলো ছড়ায় পড়ে অনলাইনে। তো এভাবে প্রশ্নগুলো ছড়ায় এবং এটা কোনো আসলে পরীক্ষা হয় না। কারণ অনলাইনে প্রশ্ন ছড়াই থাকে এবং শিক্ষার্থীদেরকে বলা হলো কি পরীক্ষার সময় বই নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, আমি যখন পরীক্ষায় দেব, সেখানে কি বই নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তারপর বই নিয়ে যাওয়া হয় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসলে সবকিছু ম্যানেজ করা সম্ভব নয়। যেমন বলা হয়েছে ২০ জন শিক্ষার্থীর জন্য ১ জন টিচার। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ভবন নেই, শিক্ষক সংকট আমরা জানি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। যেখানে ১০ জন শিক্ষকের দরকার সেখানে সর্বোচ্চ ৪ থেকে ৫ জন শিক্ষক আছেন। আবার যেখানে ১৫ জন শিক্ষক দরকার সেখানে ৭ থেকে ৮ জন শিক্ষক আছেন। তো এই অল্প শিক্ষকের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আসলে এটা খুব সংকটে পড়ে যায়। তো সবকিছু মিলিয়ে একটা শ্রেণীকক্ষে ১০০ জনের মতো স্টুডেন্ট থাকে বা তারও বেশি থাকে, ১ জন শিক্ষক থাকে। এখন একটা শ্রেণীকক্ষে যদি ১০০ জন শিক্ষার্থী থাকে, সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিছুই পারে না এবং একটা জিনিস ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নটা কিন্তু খুব কম দেওয়া থাকে এবং সেখানে বলা হচ্ছে ৫ ঘন্টা পরীক্ষা। ৫ ঘন্টা ছেলেমেয়েরা কি লিখবে এখানে? আমাদের বইতে তো কখনো কোনো প্রশ্ন ছিলই না এবং সেখান থেকে কোনো প্রশ্নের ধরন দেওয়া হয় নাই। সে ধরন অনুযায়ী কোনো কিছু লেখা হয় নাই এবং সেখানে কি বলা হচ্ছে ৫ ঘন্টা পরীক্ষা। এই ৫ ঘন্টা পরীক্ষায় ছেলেমেয়েরা কি লিখবে ওখানে? ছেলেমেয়েরা যায়, ১০০ জন একটা হলে বসে। বসার পরে তারা তাদের মতো করে বই, খাতা যে যেখানে যা আছে এবং কোনো জায়গায় তো দেখা গেছে যে মোবাইল ফোন নিয়েও গেছে, নেট কানেকশন সহ। তো সেখানে তারা বিভিন্ন YouTube চ্যানেল দেখে তারা লিখে ফেলল। এবং বলা হয়েছিল কিন্তু যে কারো সাথে যেন কোনো প্রশ্ন না মিলে দলীয় কাজগুলো যেগুলো বলা হয়েছিল এবং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল না, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু একই ক্যাটেগরির। সেটা যদি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ওই একই ক্যাটেগরির প্রশ্ন দেওয়া হয়েছে শুধুমাত্র নামটা চেঞ্জ করে। তো এসব পরিপ্রেক্ষিতে অভিভাবকরা চাচ্ছেন যে তারা যেন তাদের এই কারিকুলামটা যেন বাতিল করা হয়।
তো এটা ছিল আমার নতুন কারিকুলাম নিয়ে যে মেসেজ, সেটা যে সেক্ষেত্রে তোমাদের হয়তো এই কারিকুলামটা এই আগস্টেই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই জন্য মূল্যায়নও স্থগিত রয়েছে, হয়তো তোমাদের এই মূল্যায়নটা আর হচ্ছে না, আর কারিকুলামটা বাতিল হচ্ছে। তো এই ছিল আমার আজকে তোমাদের সাথে আলোচনা, এবং আমি আগামীকালকে থেকে তোমাদের সাথে নিয়মিত গল্প করব, আড্ডা দিব। তার মানে এটা না গল্প করা আড্ডা দাও, আগামীকাল থেকে প্রতিদিন আমি একটি তোমাদের জন্য একটি কোর্স চালু করতে যাচ্ছি। এটা একটা সুসংবাদ যে আগামীকাল অর্থাৎ আগামী 15ই আগস্টের পর থেকে তো একটি খুব সুন্দর একটা কমেন্টস আছে, তারপরে আমি কথাটা বলছি। আগের কারিকুলামে পরীক্ষার সময় যখন কিছু ভুলে যেতাম বা পারতাম না, তখন সৃষ্টিকর্তাকে বলতাম এমন যদি হতো যে বই দেখে দেখে ভুলে যাওয়া উত্তরটা লিখে ফেলতে পারতাম, কিন্তু নতুন কারিকুলামে সেই ইচ্ছে পূরণ করে দিল। হ্যাঁ, তোমাদের ইচ্ছেটা পূরণ হয়েছিল। আলাদিনের একটা চেরাগ পেয়েছিল সবাই, এবং সেই চেরাগের দৈত্য যে ছিল, দৈত্যকে বললাম ঘুমের মধ্যে যে হ্যাঁ দৈত্য আমার মনের আশা পূরণ করে দাও। দৈত্য তোমাদের মনের আশা পূরণ করে দিয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই দৈত্য তো পালিয়ে গেছে। দত্ত কি করলো, পালিয়ে গেছে। এখন দত্ত যেহেতু পালিয়ে গেছে, এবং আমাদের কিছু কিছু যে ছেলেমেয়েরা বলছিল না যে আমাদের মনের আশা পূর্ণ করে দাও, এরকম কিছু ছেলে মেয়েদের রক্ত খেয়ে দত্ত পালিয়ে গেছে। এখন যেহেতু দত্তটা পালিয়ে গেছে, আর কি আর করার, আমাদের ঘুম ভেঙে গেছে। 15 আগস্টের ছুটি কি পাবো? সম্ভবত না, এ সম্পর্কে তো এখনো কোনো কিছু করা হয়নি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছে, তারা যেন 15 আগস্ট পালন করতে পারে। বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে প্রতিকৃতি রয়েছে সেখানে যেন তারা পুষ্প অর্পণ করতে পারে, সেজন্য অনুমতি চাওয়া হয়েছে, এবং সে অনুমতি সম্পর্কে এখনো কোনো স্পষ্ট কিছু বলা হয়নি। তো মনে হচ্ছে যে 15 আগস্টের ছুটিটা হয়তো পেতেও পারো, তবে না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক যেমন ভাবিয়া তোমার মতো আমি একটা সময় বলতাম যে এই যে মুখস্থ নির্ভর পড়াশোনাটা, এটা যেন বন্ধ হয়ে যায়। যখন সৃজনশীল আসলো আর কি, আমি কিন্তু সৃজনশীলের প্রথম আমাদের সময় কিন্তু সৃজনশীল ছিল না। সৃজনশীলটা চালু হয় 2009 সাল থেকে। তো 9 সাল থেকে যখন সৃজনশীল প্রথম চালু হয়, এবং এরপর আগে কিন্তু আমরা এর আগের স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু 2009 সালের আগে আমরা স্টুডেন্ট ছিলাম। তখন আমরা পরীক্ষা যেটা দিতাম সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আমরা লিখিত পরীক্ষা দিতাম, এবং যেগুলো নবম শ্রেণীর কথা বলছি, এবং কিছু ব্যবহারিক পরীক্ষা হতো। এবং সেই ব্যবহারিক পরীক্ষাগুলো অনেক স্কুলে করানো হয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষা প্রতিষ্ঠান করানো হয় না। তো আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, ভাগ্য ভালো, মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালটা করানো হতো, এবং সেই প্র্যাকটিক্যালটা করানো হতো বেশ কয়েক ঘন্টা ব্যাপী। তখন আমরা খুব বোরিং ফিল করতাম এতক্ষণ বসে প্র্যাকটিক্যাল করাটা, আর আমরা পরীক্ষা দিতাম কিন্তু 2 ঘন্টা। এরপর তো সৃজনশীল যখন হলো তখন 3 ঘন্টা পরীক্ষা হলো, এবং প্রথম তো ছিল সৃজনশীল যখন হলো তখন আর আমাদের সময় কিন্তু এমসিকিউ ছিল 50 মার্কের। এরপরে এমসিকিউ কিন্তু 40 মার্কের হলো। তারপরে আবার এখন তারপর 30 মার্কের হলো। তো এই যে এমসিকিউ 40 মার্ক হওয়া, 30 মার্ক হওয়া, তারপরে প্র্যাকটিক্যাল যে নম্বরগুলো ছিল 25 মার্ক করে, 40 মার্ক করে, এই সব কিছু মিলিয়ে আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমি মনে করতাম এমন একটা শিক্ষা পদ্ধতি চালু হতো, যে শিক্ষা পদ্ধতি প্রত্যেকটা ছেলে মেয়ে তেমন মুখস্থ করতে হবে না, হাতে কলমে শিখবে। ওরা সবাই প্রত্যেক বিষয়ে পারদর্শী হবে। কোনো সায়েন্স, আর্টস, কমার্স থাকবে না, প্রত্যেকে একমুখী শিক্ষায় শিক্ষিত হবে। খুব মনে প্রাণে চাইতাম। কিন্তু এই কারিকুলামটা যখন হলো, প্রথম যখন 2020 সালের পরে 21 সাল থেকে যখন এটা শুরু হয় এই কার্যক্রমের সাথে প্রতিনিয়ত এর আপডেটগুলো দেখতাম। আর মনে মনে খুব খুশি হতাম যে না, ভালো একটা আমার মতো করে একটা কারিকুলাম হচ্ছে আর কি। তো ফাইনালি যখন 2023 সালে এই কারিকুলামটা শুরু হয়, তখনও কিন্তু সেই একই আমি ভাবছিলাম যে খুব ভালো হবে, এবং আমি কিন্তু এর পক্ষে ছিলাম। শুরু থেকে মোটামুটি ছিলাম যে না,
আমার মতো একটা কারিকুলাম হচ্ছে যেখানে ছেলেমেয়েদের মুখস্থ করতে হবে না, ওরা বুঝবে আর লিখবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কোনো এক স্কুলের এক শিক্ষককে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করেছিলেন, ওরা এক সম্মানিত অভিভাবক, তিনি প্রশ্ন করেছিলেন, আচ্ছা স্যার, আমাদের এই কারিকুলামের সমস্যা কি? এটা কেন পরিবর্তন করতে হলো? তো সদ্য শিক্ষক উত্তর দিলেন, আসলে এটা স্মার্ট কারিকুলাম। আমরা বহির্বিশ্বের সাথে মিলিয়ে তাল মিলিয়ে এই স্মার্ট কারিকুলামটাকে আমরা আমাদের দেশে প্রচলন শুরু করেছি। কারণ আমরা তো আসলে বিভিন্ন কান্ট্রিতে বিলংস করছি। এখন তো পৃথিবীটা হাতের মুঠোয়। যদিও কিন্তু আমাদের দেশের মানুষ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমাদের বাংলাদেশের মানুষ যখন বহির্বিশ্বের সাথে পড়াশোনা করার জন্য যায়, তখন ওই কারিকুলামের সাথে তারা পেরে ওঠে না। যে কারণে আমরা আসলে একটা নতুন স্মার্ট কারিকুলামের সাথে পরিচিত হতে যাচ্ছি, এবং একটি স্মার্ট কারিকুলাম। এবং এটা বলা হয়েছিল, আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নতুন কারিকুলাম সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীকে বোঝাতে হবে। তখন যেটা হলো, ওই সম্মানিত অভিভাবক প্রশ্ন করেছিল, আচ্ছা স্যার, আপনারা কি স্মার্ট কারিকুলাম পড়াশোনা করেছেন? তখন শিক্ষক বললেন যে না, আমরা স্মার্ট কারিকুলাম পড়াশোনা করিনি। তখন অভিভাবক প্রশ্ন করেছিলেন, তাহলে আপনি যদি স্মার্ট কারিকুলাম নিয়ে পড়াশোনা না করে থাকেন, এবং আমাদের যারা সংশ্লিষ্ট আছেন তারাও তো স্মার্ট কারিকুলাম পড়াশোনা করেনি, তারাও যদি স্মার্ট কারিকুলাম নিয়ে পড়াশোনা না করে থাকে, তাহলে স্মার্ট শিক্ষা ব্যবস্থা তারা কিভাবে চালু করবে? এটা কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা ঠিক এভাবে ছিল, আমি একটি অজপাড়া গাঁয়ের গ্রামের একটি মানুষ। আমি কখনোই চাইনিজ রেস্টুরেন্টে যাইনি, বা চাইনিজ কিভাবে খায় কখনো দেখিও নি। এখন যদি আমাকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে বসিয়ে দেওয়া হলো দুটো স্টিক দিয়ে খাওয়ার জন্য, আমি কি সেটা পারবো কখনো? কখনোই পারবো না। কারণ আমি জানি না কিভাবে স্টিকি ব্যবহার করতে হয়, এবং লাঠি দিয়ে যে খাবার খায় সেটাও আমি জানি না। তো সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় এটা দিয়ে খাও, আমি কিন্তু পারবো না। তো আমি যদি কোথাও দেখতাম, আমি যদি শিখতাম, প্র্যাকটিস করতাম, তাহলে পারতাম। আমরা যারা একটু সচেতন আছে, 2015 সালের পর কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি থেকে এনটিআরসি নিয়োগ দেওয়া হচ্ছে, এবং সে নিয়োগটা কিন্তু প্রচুর একদম ঢিলে হচ্ছে। কারণ হচ্ছে 2005 সাল থেকে এনটিআরসি গঠন করা হলো, তাদের নিয়োগ কার্যক্রম চালু হয় গিয়ে 2015 সালের পর থেকে, এবং 2019 সালে সম্ভবত প্রথম কার্যক্রম শুরু হয়। এবং এই যে 2005 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত, এবং 15 থেকে 19 সাল পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তেমন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। তো এই প্রায় 15 বছরের ভিতরে নতুন করে কোনো শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। তার মানে যত শিক্ষকরা আছেন তারা কিন্তু সে আগের কারিকুলামই আছেন, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষক অবসরে চলে গেছে, এবং সেদিক থেকে কিন্তু প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভ্যাকেন্সি রয়েছে। সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু তারা খণ্ডকালীন শিক্ষক দ্বারা পরিচালনা করছে, এবং অন্য যে কোনোভাবে অথবা প্রচি ক্লাস কোনোভাবে যখন খণ্ডকালীন টিচার না পাওয়া যায়, তখন তারা কোনোভাবে মিলিয়ে আর কি এরকম ক্লাসগুলো চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, একটি স্মার্ট জাতি গড়ার জন্য আমরা একটি স্মার্ট কারিকুলাম চালু করলাম, যে কারিকুলামটাকে আমাদেরকে বলে দেওয়া হয়নি, চোখ বেঁধে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। আমার যদি চোখ বাঁধা থাকে, আমি কি কোথাও যেতে পারবো, হাঁটতে পারবো? আমার চোখ বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা, এবং আমাকে একটা রাস্তায় ছেড়ে দিয়ে বলা হলো, যাও, তোমার গন্তব্যে পৌঁছে যাও। আমার চারদিকে কোনো মানুষ নেই, আমার চোখ বা হাত পা সবকিছু বাঁধা। তাহলে কিন্তু আমি আর কোনো গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো এই যে নতুন কারিকুলামটা হচ্ছে, আমাদের শিক্ষকদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি। আমরা যারা শিক্ষক আছে তারা কিন্তু 15 বছর 20 বছর পর্যন্ত একটি কারিকুলামে তারা সম্পৃক্ত, এবং তারাও কিন্তু ওই কারিকুলাম পড়েই আসছে, যে কারণে তাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে। আর এই নতুন কারিকুলাম নিয়ে কি করলো সরকার, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর জন্য 5 দিন, আর সপ্তম থেকে অষ্টম এবং নবম শ্রেণীর জন্য 7 দিনের ট্রেনিং করা হলো, এবং সবগুলো প্রতিষ্ঠানে ট্রেনিং করানো হয়নি, এবং সে ট্রেনিং নিয়ে তো অনেক বানচাল করছে, ওটাও বাদ দিলাম। তো এই 7 দিন
7 দিনের ট্রেনিংয়ে কিভাবে একটা নতুন কারিকুলামকে বাস্তবায়িত করানো যাবে? এটা একটা বড় প্রশ্ন। একজন শিক্ষক 7 দিন যদি ট্রেনিং করে, একজন মানুষ যেখানে 12 থেকে 13 বছর পড়াশোনা করার পরে এসএসসি সার্টিফিকেট অর্জন করে, যার এই কারিকুলাম সম্পর্কে কোনো ধারণাই নেই, সে মানুষ 7 দিন ট্রেনিং করার পরে একটি নতুন কারিকুলামকে কিভাবে সে লিড করবে? এই কারিকুলামটা বাস্তবায়ন করা যেত যদি সঠিক প্রশিক্ষণ হতো। এখন এই কারিকুলাম নিয়ে তো আমাদের দেশে কেউ পড়াশোনাই করে নেই। এই কারিকুলাম সম্পর্কে জনসচেতনতা নাই, পরিচালনা নাই, তাহলে কিভাবে তারা এটা করবে? তো এই সবকিছু মিলিয়ে বর্তমানে এখন যেটা হচ্ছে, এটা কিন্তু একটি ফলপ্রসূ। এটা যদি বাতিল হয়, আমি অনেক খুশি হব। একজন অভিভাবক হিসেবে আমি চাই এই কারিকুলামটা বাতিল হোক। আমরা এমন কোনো কারিকুলাম চাই না যে কারিকুলামে আমার বাচ্চা রাত জেগে কাগজ কেটে কেটে সে নকশা বানাবে। আমার বাচ্চা ইউটিউব দেখে দেখবে যে কিভাবে ডিম সিদ্ধ করতে হয়। বাচ্চাকে যদি বলা হয় এটা করো, এটা পড়তে বসো, সে যদি শুরুতেই বলে যে আমাকে ফোন দাও। অনেক বাবা মা আছেন যারা আমরা কিন্তু প্রত্যেকে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি। আমরা কিন্তু আমাদের দেশে কিন্তু নীরব দুর্ভিক্ষ চলছে। সেই নীরব দুর্ভিক্ষের ভিতরে আমরা প্রত্যেকে কিন্তু একটা দারিদ্র্য সীমার নিচে বাস করছি প্রত্যেকে। আমাদের মাথাপিছু আয় বা কত? আর আমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জানো যে আমাদের দেশে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছি, সেই কোটা সংস্কার আন্দোলনে আমরা কিন্তু বাঙালি যারা আছি, বাংলাদেশে যারা আছি, সাধারণ যারা আছি, তারা কিন্তু আসলে সেরকম চাকরিজীবী না। আর যারাও টুকটাক কাজ করে তারা কিন্তু আসলে সরকারি চাকরি করে না করলেই চলে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন এনজিওতে, অর্থাৎ বেঁচে থাকার জন্য আর কি, পেট চালানোর জন্য যেটা করে সেটা। তো এই ধরনের পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছু মিলিয়ে প্রত্যেক পরিবারে কিন্তু সবাইকে একটি স্মার্টফোন কিনে দেওয়া সম্ভব নয়। স্মার্টফোন কিনে দেওয়া সম্ভব হলেও আমাদের যে মোবাইলের যে ডেটা যেটাকে বলা হয়, সে ডেটা বা প্লাস আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা সেটা কিন্তু এখনো অ্যাভেলেবল না। প্রত্যন্ত গ্রামে কিন্তু আমরা মোবাইল ডাটার উপরে নির্ভর করি এবং সেই ডাটাটা কিন্তু আনলিমিটেড মেয়াদ নেই, যে কারণে অনেক শিক্ষার্থী তারা কিন্তু আসলে সেই স্মার্টফোন ব্যবহার থাকলেও সেটা কিন্তু ওখান থেকে বঞ্চিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ছেলেমেয়েরা কি মোবাইল ফোন ছাড়া বা স্মার্টফোন ছাড়া এই প্রশ্নগুলোকে খুঁজে পাবে না? আমার মনে হচ্ছে এটা যদি একজন শিক্ষক ভালো করে বুঝিয়ে দেয়, হয়তোবা সে পেতে পারে। পড়াগুলো যদি ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বইগুলো প্রণয়ন করা হয়েছে সেই বইয়ের ভিতরে যথেষ্ট রিসোর্স নেই। কোন উৎস থেকে কি করা হয়েছে, কোনো রিসোর্স কোথাও নেই। আমি একটা ছোট একটা গল্প বলি, এরকম যে পড়াশোনা হচ্ছে এরকম, যেমন এখানে যদি বলি অমুকের আমার 5টা মুরগি আছে, আমাকে এরকম বলা হলো ওর মুরগিতে 5টা ডিম দিয়েছে, ওর বাবা মুরগির ডিমগুলো বাজারে নিয়েছে, ওর মুরগি 5টা ডিম দিয়েছে। এখানে আমি একজনের নাম বলছি, আখির আক্তারের মুরগিতে ডিম দিয়েছে, ডিমগুলো আখির বাবা বাজারে নিয়ে গেল। এরপরে যে প্রশ্নটা দেওয়া হবে সেটা হচ্ছে তোমার বন্ধুর কয়টা ডিম ছিল? আচ্ছা, আখির বাবা যে আখির মুরগিতে ডিম পারলো, আখির বাবা বাজারে নিয়ে গেল। প্রশ্ন হলো তোমার বন্ধুর কয়টা ডিম ছিল? বন্ধুর কিন্তু কথা উল্লেখ নেই। অর্থাৎ তোমার বন্ধুর কয়টা মুরগি ছিল, কয়টা মুরগিতে ডিম দিয়েছে। তোমার বন্ধু ডিমগুলো বাজারে কত টাকা দাম বিক্রি করেছে, তুমি কত টাকা করে বিক্রি করেছ, দুজনের দামের সমষ্টি কত হবে? কার ডিম বেশিতে বিক্রি করেছ? তো এটা কোনো প্রশ্ন হয়? যেমন মূল্যায়ন পরীক্ষায় 6ষ্ঠ শ্রেণীর যে একটি প্রশ্ন আসছিল অঙ্কে, সেখানে বলা হয়েছিল একটি গাছ 274 লিটার অক্সিজেন দেয়,
আর একজন সুস্থ বয়স্ক মানুষের 378 লিটার অক্সিজেন দরকার। এবার প্রশ্ন হচ্ছে, তোমার পরিবারের সদস্য কতজন? তোমার বাড়িতে কয়টি গাছ আছে? তোমার বাড়িতে তোমার পরিবারের জন্য কতটুকু অক্সিজেনের ঘাটতি রয়েছে? আচ্ছা, আমাদের এই যে বাচ্চারা এখন ষষ্ঠ শ্রেণীতে আছে, ওদের বইয়ে কোথাও কি এখানে কোনো প্রশ্ন ছিল? বীজগণিত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কাগজ কেটে প্রমাণ করো। কেন কাগজ কেটে প্রমাণ করতে হবে কেন? আপনারা বলে দিচ্ছেন যে কারিকুলাম থেকে বলা হচ্ছে যে কাগজ ব্যবহারের জন্য মিতবাহী হতে হবে, কাগজ ব্যবহার করা যাবে না। আবার বলা হয়েছে কাগজ কেটে প্রমাণ করো। বলা হয়েছে পরীক্ষার সময় বলা হয়েছে যে সবকিছু স্কুল দিবে। আচ্ছা, একটা শ্রেণীকক্ষে যদি 100 জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, একজন শিক্ষকের ডিউটি করে একজন প্রত্যাপক্ষক থাকে, সে একজন প্রত্যাপক্ষকে কি 100 জন স্টুডেন্টকে নিয়ন্ত্রণ করতে পারবে? আমার বা তোমাদের প্রত্যেকের প্রশ্ন হচ্ছে না। 100 জন শিক্ষার্থীর জন্য যদি একজন শিক্ষক থাকে, উনি যদি ইনস্ট্রুমেন্টগুলো দিতে যায়, সেটা কি সঠিকভাবে বন্টন হবে? কখনোই না। আর 100 জন শিক্ষার্থীকে যদি 100টা রং পেন্সিল, 100টা কাগজ, এরপরে হচ্ছে সিজার, পেন্সিল, এই যত জিনিসগুলো দিতে হবে, এই জিনিসগুলো কি ওখানে আবার সুযোগ ঠিকমতো গুছিয়ে আনা যাবে? কখনোই না। এরপর হচ্ছে একটা শ্রেণীকক্ষে কয়টা বেঞ্চ থাকে? ধরলাম 17, 18টা কিংবা 20টা। যে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 130 জন, সেখানে যদি 20টা বেঞ্চ থাকে, তাহলে ওই প্রত্যেকটা বেঞ্চে কতজন করে স্টুডেন্ট বসতে হয়? উত্তর হবে 6 থেকে 7 জন। তো একটা বেঞ্চে 6 থেকে 7 জন শিক্ষার্থী বসে যদি পরীক্ষা দেয়, ও কি বসবে, জায়গা নেবে নাকি খাতায় লিখবে? তো এই সব কিছু মিলিয়ে আমি মনে প্রাণে চাচ্ছি, সকলের সাথে একাত্মতা প্রকাশ করছি, এই কারিকুলামটা যেন আগস্টে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে সকল প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। যেহেতু সকল প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে, তার মানে কারিকুলামটা স্থগিত করা হবে। আচ্ছা, এই মুহূর্তে আমার সাথে তোমরা যারা যারা আছো আমাকে একটু জানাও যে আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে একটু বলো। জয়ামণি আছে, বলছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আরুষা জান্নাত অরূপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে ফামিয়ার কথা তো বললামই। তারপরে দেখি কে আছে। আমাদের গল্প, হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। মায়না লাবিবা লাবিবা বলছে জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে সালমান অর্পণ, শোনো, থ্যাংক ইউ ভেরি মাচ। এসকে রাজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে। আমি মুজাম্মিল আরাফাত। আচ্ছা, তো তোমরা এই মুহূর্তে যারা আমার সাথে ছিলে এতক্ষণ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন জানাও, তারপরে তোমাদের প্রশ্ন সম্পর্কিত আরো কিছু কথা বলবো। এরপরে যে আরেকটা টপিকস হচ্ছে সেটা হচ্ছে যে নতুন কারিকুলামে বলা হচ্ছে তারা একটা সিম্বল সিস্টেম করবে। আচ্ছা, সিম্বল সিস্টেম কি? ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দেবে। ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দেবে, ঠিক আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিচ্ছে, এবং যেটা হচ্ছে একজন টিচারের হাতে, এবং সেটা দেওয়া হবে অ্যাপসের মাধ্যমে। তো একজন টিচার, আগেই বললাম যে আমাদের কিন্তু একজন শিক্ষক কত টাকায় বেতন পায়, তাদেরকে সবসময় নেটওয়ার্কের ভিতরে থাকতে হবে, শিক্ষার্থীদেরকে অ্যাপসে ইনপুট দিতে হবে। আচ্ছা,
কতগুলো প্রতিষ্ঠান থেকে প্রত্যেক শিক্ষককে সেই ডেটার যে টাকাটা দেওয়া হচ্ছে বা কতটুকু ডেটা এবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু পর্যাপ্ত দেওয়া হচ্ছে না। আর কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট আছে যেটা নৈপুণ্য অ্যাপস, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি তোমাদের নামগুলো যে অ্যাপসে ইনপুট করা হচ্ছে সেই অ্যাপসে সারা বছরই দেখায় কারিগরি উন্নতি চলছে, লোড হচ্ছে, কারিগরি উন্নতি চলছে। তো এই কারিগরি উন্নতি চলছে আর লোড হচ্ছে এই অ্যাপস নিয়ে আর কতদিন? তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমাদের আগামী প্রজন্মটাকে গলা টিপে হত্যা করার জন্য এই সবকিছু করা হচ্ছে। আমরা কেউ কি চাই আগামী প্রজন্ম গলা? তোমরা এখানে যারা আছো প্রথমে কিন্তু অনেকেরই স্বপ্ন আছে, অনেককে অনেক বড় কিছু হবা, আসলে সেই স্বপ্নটাকে কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো সবার উচিত এই কারিকুলামকে বন্ধ করার পক্ষে কথা বলার জন্য। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।